আজ আমাদের টমেটোর জমিটা একটু ভালো করে চাষ করে আসি, আর তার সাথে কিছু সারও দিয়ে আসি। হ্যাঁ মা, আমিও ভাবছিলাম আপনাকে ডাকবো। আপনি যখন চলেই এসেছেন তখন চলুন যাই। মিনু আর টুনি সারের পাত্র আর কোদাল নিয়ে তাদের জমিতে যায়। মা, দেখবেন এবার আমাদের টমেটোর চাষ অনেক ভালো হবে আর অনেক ফলন দিবে। দিলে তো ভালোই হয় বৌমা। তাহলে মাটির ঘর ছেড়ে একটা খড়ের ঘর বানানো যাবে, কারণ এখন তো বর্ষাকাল চলছে। যখন তখন বৃষ্টি এসে আমাদের ঘরটা ভেঙে দিতে পারে। আমাদের তো আরও তো সামর্থ্য নেই যে পাথরের ঘর বানানোর স্বপ্ন দেখব। তা আপনি ঠিকই বলেছেন মা। এই দেখুন, গল্প করতে করতে আমাদের সব কাজই শেষ হয়ে গেছে। এবার শুধু সারগুলোই দেয়া বাকি আছে। চলুন মা, আমরা এবার সারগুলো দিয়ে দেই। এরপর দুই বৌমা মিলে জমিতে সার দেওয়ার কাজও সেরে ফেলে। এরপর ওরা তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায়। মা, মা, আজ তুমি আমাকে একটা কথা বলা পুতুল কিনে দাও না। মারে, পেটে খাবার দেওয়ার মতো কোনো টাকা নেই, আর সেখানে তোকে আমি কি করে কথা বলা পুতুল কিনে দেই? মা, তুমি খুব পচা, আমাকে কিচ্ছু কিনে দিতে চাও না। বাবা অনেক ভালো ছিল। বাবা যখন বেঁচে ছিল তখন আমাকে কত কত খেলনা কিনে দিত, আর তুমি একদিনও কোনো খেলনা কিনে দিতে চাও না। ওভাবে বলিস না রে মা, আমারও তো শখ হয় তোকে কিছু কিনে দেওয়ার, কিন্তু আমার যে সাধ্য নেই রে মা। বাবা, ও বাবা, তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো? তুমি আবার আমার কাছে ফিরে এসো না বাবা, ও বাবা। দিদি ভাই, ওভাবে কাঁদিস না দিদি ভাই। আমার যে খুব কষ্ট হয়। আমার ছেলেটা যখন বেঁচে ছিল তখন আমার পুরো বাড়িটা আনন্দে ভরা ছিল, কোথাও কোনো অভাব ছিল না। আর আজ চারিদিকে অভাব গ্রাস করে আছে। মা, আপনারা দুজন যদি এমন অবুঝের মতো কথা বলেন তাহলে কি আমি ভালো থাকতে পারবো বলুন মা? ঠিক আছে, আমরা আর এখন কোনো কান্না করব না। আমরা অনেক হাসি খুশিতে থাকবো। আর দিদি ভাই, আমাদের টমেটো গুলো বড় হোক। আমরা টমেটো বিক্রি করে যে টাকা লাভ পাবো সেটা দিয়ে তোকে আমরা কথা বলা পুতুল কিনে দেব। ঠিক আছে ঠাম্মি, আমার খুব মজা লাগছে। তবে তাই হবে, কিনে দিও তখন। এবার নিজের ঘরে গিয়ে চুপটি করে পড়তে বস, কেমন? ঠিক আছে ঠাম্মি, আমি এক্ষুনি যাচ্ছি। মা, মা, আপনার কি হয়েছে মা? আপনি তো এত বেলা অবধি কোনোদিনও ঘুমান না। মা, ও মা। বৌমা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আজ আমি বিছানা থেকে উঠতেই পারবো না। তুমি আজ একটু একা হাতে সবটা সামলে নাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমি আপনার জন্য ঔষধ আর খাবার নিয়ে আসছি। এরপর টুনি রান্না বসিয়ে ঔষধের দোকানে যায় ঔষধ আনতে, আর টুকি ঘুম থেকে উঠে খেতে চলে যায়। আর এদিকে চুলোর আগুন উপরে উঠে আসে, আর তারপর পুরো রান্নাঘরে আগুন লেগে যায়। বৌমা, টুকি, আমাকে বাঁচা, আমি যে আগুনে পুড়ে যাচ্ছি। বৌমা! এ কি, আমার বাড়িতে আগুন! মা, কোথায় আপনি? মা! টুনি এভাবে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। এদিকে সবাই আগুন নিভিয়ে মিনুর মৃতদেহ বের করে আনে, আর তারপর মিনুর সৎকার করায়। মা, আপনি এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন তা আমি কখনো ভাবতে পারিনি, কখনোই না। আপনি এতদিন আমার মাথার ওপর ছাতার মতো ছিলেন। এখন আমি সেই ছাতাটা কোথায় পাবো মা, কোথায় পাবো? শুনলাম তোর বাড়িতে নাকি আগুন লেগেছে। আর লাগবেই না কেন, কারণ তুই যে একটা অপয়া অলক্ষী। প্রথমে নিজের স্বামীকে খেয়েছিস, আর এখন নিজের শাশুড়িকে খেলি, আর তারপর নিজের মেয়েটাকেও খাবি রে। এটাই তো তোর ইচ্ছে, তাই না?
না, এটা কখনোই না। আমি অপয়া অলক্ষী না। আমি আমার স্বামীকেও মারিনি আর শাশুড়িকেও মারিনি। আমি কাউকে মারিনি। আর আমি আমার মেয়েকে অনেক ভালোবাসি। আর তুমি এসব কি বলছো? হ্যাঁ, চলে যাও, চলে যাও তুমি আমার সামনে থেকে। সত্যি কথা বললে তো গায়ে লাগবেই। এভাবেই পাখিটি মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে তার মেয়েকে নিয়ে টমেটোর জমিতে যায়। মা, তুমি আর কেঁদো না মা। আমাদের ঘর বাড়ি নেই তো কি হয়েছে? আমরা এখন থেকে এই টমেটো জমিতেই থাকবো। যখন সব টমেটো পাকবে তখন আমরা সেগুলো বিক্রি করে একটা খড়ের ঘর বানাবো। এখন তুমি তোমার চোখের জল মুছে ফেলো মা, মুছে ফেলো। এই তোরে মা, আমি চোখের জল মুছে ফেলেছি। আমি আর কাঁদবো না। এমন সময় টুকি একটা বড় টমেটো দেখতে পায়। মা, দেখো দেখো, কত বড় একটা টমেটো! পুরো জমিতে তো আর কোনো টমেটো নেই। আর এটা দেখতে এত বড় কেন মা? আরে তাই তো, তুই তো সত্যি দেখেছিস রে মা। চল তো গিয়ে দেখি। এরপর তারা দুজনেই সেই বড় টমেটোর কাছে যায়। আর যেই না টুনি টমেটোর ওপর হাত রাখে তখনই টমেটোর ভেতর থেকে একটা পরী বেরিয়ে আসে। আমাকে মুক্ত করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। গত 50 বছর ধরে আমি এই টমেটোতে বন্দি হয়েছিলাম। একটা দুষ্টু তান্ত্রিক আমাকে বন্দি করে রেখেছিল আর বলেছিল আজকের এই দিনে এই জমির সমস্ত টমেটো অদৃশ্য হয়ে যাবে। আর আমি যেই টমেটোটাতে ছিলাম সেই টমেটোটা আকারে অনেক বড় হয়ে যাবে। আর ওই তান্ত্রিক আরো বলেছিল আজকের দিনটা একটা শুভ দিন। আর এই শুভ দিনে যদি একটা সৎ পাখি আমাকে স্পর্শ করে তাহলেই আমি মুক্তি পাবো। আর অবশেষে তুমি আমাকে মুক্ত করলে। বলো, তোমরা আমার কাছে কি চাও? আমি তোমাদের সাহায্য করতে চাই। পরি, আমাদের না কোনো ঘর নেই জানো। আমরা এখন রাস্তায় থাকি। আগুনে সব পুড়ে শেষ হয়ে গেছে। তুমি আমাদের একটা খড়ের ঘর বানিয়ে দেবে? তাহলে অনেক ভালো হতো পরি। এত বড় কাজের জন্য তোমরা আমার থেকে একটা সামান্য খড়ের ঘর চাইছো? পরি, আমরা অসহায় গো। আমাদের যে কিচ্ছু নেই। সব থেকে বড় কথা, আমরা লোভী নই। আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই চেয়েছি গো। তোমাদের কথায় আমি অনেক খুশি হয়েছি। এই নাও তোমাদের খড়ের ঘর। আর যখনই তোমাদের কোনো প্রয়োজন পড়বে আমাকে স্মরণ করবে। আমি তোমাদেরকে সাহায্য করব। আচ্ছা ঠিক আছে পরি। আর আমাদেরকে এত সুন্দর একটা খড়ের ঘর দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এরপর পরি অদৃশ্য হয়ে যায় আর টুনি তার মেয়েকে নিয়ে সেই খড়ের ঘরে থাকতে শুরু করে। ইস, আমি এখন খাবার কোথায় পাবো? টুনির এ কথা শেষ হতে না হতেই সেখানে খাবার এসে যায় আর তাদের প্রয়োজনীয় সবকিছুই তাদের ঘরে প্রকট হয়। এসব দেখে তো টুনি ভীষণ খুশি হয়। দেখ মা টুকি, আমাদের কত কি! এখন আর আমাদের কোনো অভাব রইল না। এরপর থেকে তারা মা মেয়ে মিলে অনেক সুখে দিন কাটাতে থাকে। এরপর একদিন সেই বৃদ্ধা পাখি টুনির ঘরের সামনে এসে হাজির হয় আর উকি দিয়ে বলে, এ মা, এটা খড়ের ঘর নাকি সোনা দানার ঘর? এই অপয়া টুনি এই ঘর কোথায় পেল? এই ঘর তো আমায় নিতেই হবে। এই যে, এই অপয়া টুনি, এটা আমার ঘর। তুই আমার ঘরে কি করছিস? হ্যাঁ, বেরিয়ে যা, এক্ষুনি বেরিয়ে যা বলছি। এটা আমাদের ঘর। তুমি আমাদের ঘরে ঢুকেছো কেন? হ্যাঁ, কোন সাহসে ঢুকেছো? এক্ষুনি বেরিয়ে যাও বলছি। টুনির এমন কথা শুনে বৃদ্ধা পাখিটির গায়ে আগুন ধরে যায়। আর ঠিক তখনই একটা গায়েবী আওয়াজ হতে থাকে। এটা পবিত্র খড়ের ঘর। এই ঘরে যে অন্যায় করতে চাইবে সেই ধ্বংস হয়ে যাবে। তোর বাড়ি ভেঙে নিয়ে অন্য কোথাও যা। কালু দাদা, এই জমিটা তো তুমি আমার বাবার কাছে বিক্রি করেছিলে। আর তোমার এই জমি কেনার পরেই তো আমার বাবা চলে গেছে। আমি যে তোর বাবার কাছে এই জমি বিক্রি করেছিলাম তার কি প্রমাণ আছে শুনি? তুমি তো অনেক টাকা নিয়েছো এই জমির বিনিময়ে, তাহলে এখন আবার প্রমাণের কথা কেন বলছো? হ্যাঁ শোন, তোকে আমি এত কৈফিয়ত দিতে পাবো না। এখন ভালোই ভালো এখান থেকে চলে যা।
আমি এই জমি ছেড়ে কোথাও যাব না। আমি এক্ষুনি মোড়লের কাছে গিয়ে নালিশ করব। মোড়ল মশাই যা সিদ্ধান্ত দেবে আমি তাই মেনে নেব। হা হা হা, যা, তুই তোর মোড়লের কাছে যা, আর করে আয় আমার নামে নালিশ। এসব বলে কালু হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর টুনি সোজা মোড়লের কাছে যায় আর কালুর নামে নালিশ করতে থাকে। কালু তো তাহলে অন্যায় করছে। শোন টুনি, তুই এখন বাড়ি ফিরে যা, আমি বিকেলে তোর বাড়িতে যাব আর বিচার করব। ঠিক আছে মোড়ল মশাই। এরপর টুনি সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে বিকেল হয়ে আসে আর ততক্ষণে মোড়ল সহ জঙ্গলের সব পাখিরা সেখানে এসে হাজির হয়। এরপর কালুকে ডাকা হয় আর কালুও সেখানে চলে আসে। কালু, তুই টুনির জমি কেন দখল করতে চাইছিস? এই জমি যে টুনির তা কি প্রমাণ আছে? বরং আমার কাছে আমার জমির দলিল আছে, এই দেখুন এই দলিল। মোড়ল মশাই, ও মিথ্যে কথা বলছে। ও এই জমি আমার বাবার কাছে বিক্রি করেছে। মোড়ল মশাই, টুনি আমার জমি নেওয়ার জন্য এমন মিথ্যে কথা বলছে, আর যার কারণে ও কোনো প্রমাণ দেখাতে পারছে না। প্রমাণ ছাড়া আইন কখনোই কারো বিচার করে না। তাই আমার জমি থেকে টুনিকে যেতে বলুন। টুনি, তুই উপযুক্ত কোনো প্রমাণ দেখাতে না পারায় তোকে এই জমি থেকে চলে যেতে হবে, কারণ আমরা প্রমাণ ছাড়া কোনো বিচার করতে পারি না। ঠিক আছে মোড়ল মশাই, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে আমি একটা কথা বলে যাচ্ছি। এটা আমাদের জমি। আমার বাবার মাথার ঘাম পায়ে ফেলার টাকায় এই জমি কিনেছিল। এই বলে টুনি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে মোড়ল সহ জঙ্গলের অন্যান্য পাখিরাও সেখান থেকে চলে যায় আর কালু জমির উপর দাঁড়িয়ে হাসতে থাকে। হা 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 হা, আমি আমার এত ভালো বুদ্ধি দিয়ে আবার এই জমিটা আমার করে নিলাম। হা 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 হা। কালু ভীষণ জোরে জোরে হাসতে থাকে আর টুনি এদিকে মনের দুঃখে উঠতে থাকে। হঠাৎই টুনি তার চোখের সামনে একটি পুরনো বাড়ি দেখতে পায়। চারপাশ তো অন্ধকার হয়ে আসছে, এখন তো আমি কোথাও যেতেও পারবো না। দেখি তো ওই পুরনো বাড়িটাতে ঢুকে যদি কেউ থাকে তাহলে আজ রাতটা আমি সেখানেই থাকবো। টুনি গুটি গুটি পায়ে পুরনো বাড়ির ভেতর ঢুকে পড়ে, কিন্তু কাকতালীয় ভাবে টুনি ভেতরে কাউকেই দেখতে পায় না। শুধুমাত্র ঘরের এক কোণায় একটি ছবি দেখতে পায়, আর যেটা কিনা ছিল টুনির বাবা মায়ের ছবি। মা আর বাবার ছবি এই পুরনো বাড়িতে? এটা তাহলে কার বাড়ি? আর আমার মা বাবা তো অনেক আগেই মারা গেছে। পুরো বাড়িটা আগে আমাকে ভালো করে দেখতে হবে। টুনি পুরো বাড়ি এদিক সেদিক হয়ে দেখতে থাকে। ঠিক তখনই একটা অদৃশ্য আওয়াজ ভাসতে থাকে। তোমাকে স্বাগত টুনি পাখি, এই পুরনো বাড়ি তোমার জন্য অপেক্ষা করছিল। এবার এই পুরনো বাড়ি আর এই বাগান তোমাকে আগলে রাখতে হবে। রহস্য ভেদ করে সব মুক্ত করতে হবে। আমি কিসের রহস্য ভেদ করব আর কি করেই বা মুক্ত করব? সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে। আমি আর তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। এই বলে হঠাৎ করে অদৃশ্য আওয়াজটা বন্ধ হয়ে যায়। আমি কোথায় এসে পড়লাম? এখন আমি কিভাবে কি করব? না, এখন আর কোনো কিছু নিয়ে ভাবা যাবে না। রাত হয়ে এসেছে, এবার আমাকে ঘুমাতে হবে আর সকালে উঠে সব দেখতে হবে। আমি এ বাড়িতে ঢোকার সময় তো কাউকে দেখতে পেলাম না, তাহলে শব্দটা কে করলো? আর শব্দটা তো মনে হয় সামনের বাগান থেকে এলো। টুনি আর কোনো কিছু না ভেবে সোজা উঠে বাগানে চলে যায়, আর সেখানে গিয়ে টুনি একদম অবাক হয়ে যায়। এ কি, এই গাছ থেকে মোহর কি করে পড়ছে? আর বাকি গাছগুলো এভাবে ডালপালা কেন নড়াচ্ছে? আমরা যে আজ অনেক খুশি, তাই তো আমরা নাচ করছি। আর আমরা যখন খুশি হয়ে নাচি তখনই আমাদের ডালপালা থেকে মোহর ঝরে। যাও টুনি, এবার গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। কাল সকালে তোমার সাথে দেখা হবে। আর হ্যাঁ, সকালে উঠে কিন্তু আমার পরিচর্যা করবে, বুঝেছো? টুনি চুপ করে থাকে আর মাথা ঝাঁকিয়ে পুরনো ঘরের ভেতর চলে যায় আর ঘুমিয়ে পড়ে। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায় আর টুনিরও ঘুম ভেঙে যায়। আজ তো আমাকে যত্ন নিতে বলেছিল। না, আমাকে এক্ষুনি যেতে হবে। টুনি জলের বালতি নিয়ে বাগানে যায়, কিন্তু সেখানে গিয়ে সে রাতের গাছটাকে আর দেখতে পায় না। এ কি, মোহর দেওয়া গাছটা কোথায় চলে গেল? মোহর দেওয়া গাছ যে তোমার বাগান থেকে চুরি হয়ে গেছে। কিন্তু কে চুরি করে নিয়ে গেছে? দুটো ডাইনি পাখি এসে ওই গাছকে চুরি করে নিয়ে গেছে। এবার তোমাকেই উদ্ধার করতে হবে সেই গাছ।
কিন্তু আমি কিভাবে উদ্ধার করব? আর ওরা কোথায় আছে সেটাও আমি জানবো কি করে? তবে শোনো, তুমি হলে রকিটোনার নাতনি, আর ওই রকিটোনা ছিল অনেক জাদুবিদ্যা সম্পন্ন, কিন্তু তোমার মা বাবা সেটা একদম পছন্দ করতেন না, যার কারণে তোমার বাবা মা তোমার দাদুকে রেখে চলে গিয়েছিল। কিন্তু তোমার দাদু তোমার বাবা মাকে ভীষণ ভালোবাসতো, তাই তো তাদের ছবি ঘরে ঝুলিয়ে রেখে সারাদিন তাদের স্মৃতিচারণ করত। আর এই বাগান তোমার দাদু তোমার জন্যই করেছিল, আর ওই মোহর দেওয়া গাছটা ছিল তোমার দাদুর আত্মা, কারণ তিনি মারা যাওয়ার পর আত্মা হয়ে ওই গাছে ছিল। আর ওই ডাইনিরা তোমার দাদুর আত্মাকে বন্দি করে রেখেছে। এসব তুমি কি বলছো? আর ওই ডাইনিকে আমি কোথায় পাবো? আর কি করেই বা আমার দাদুর আত্মা গাছকে মুক্ত করে আনবো? এই বাগানের শেষে আছে একটি সুড়ঙ্গ, সেই সুড়ঙ্গ দিয়েই তোমাকে নিচে যেতে হবে, আর সেখানেই পেয়ে যাবে দুই ডাইনিকে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর টুনি সেই সুড়ঙ্গ খুঁজতে থাকে, আর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে পেয়েও যায়। এই তো সুড়ঙ্গ, তার মানে ওই গাছ এই গুহার কথাই বলেছিল। আমাকে আর দেরি না করে এক্ষুনি এই সুড়ঙ্গের ভিতরে ঢুকতে হবে। টুনি তাড়াতাড়ি করে সুড়ঙ্গের ভিতরে ঢুকে যায়, আর যেতে যেতে দুই ডাইনির আস্তানায় গিয়ে পড়ে। আমি জানতাম তুই আসবি, এবার তো তোকেও মেরে আমার ওই পুরনো জাদু শক্তি নিতে হবে। সেটা তোরা কোনোদিনও পাবি না দুষ্টু ডাইনিরা, তার আগেই তোদের পতন হবে। দিদি ভাই, তাড়াতাড়ি আমার গাছের ডাল ভেঙে ওই দুটোকে আঘাত কর। আচ্ছা ঠিক আছে দাদু, আমি তাই করছি। ডাইনি দুটো টুনিকে আক্রমণ করতে আসতে থাকে, আর টুনিও অমনি তাড়াতাড়ি করে গাছের ডাল ভেঙে দুই ডাইনিকে আঘাত করতে থাকে, আর সাথে সাথে ডাইনি দুটো অদৃশ্য হয়ে যায়। আর এদিকে গাছ ও টুনি তাদের নিজেদেরকে ওই বাগানে দেখতে পায়। আরে আরে, আমরা বাগানে কি করে এলাম? সবই জাদু রে দিদি ভাই। এরপর থেকে টুনি ওই পুরনো বাড়িতেই থাকতে শুরু করে, আর নিজের বাগানের পরিচর্যা করতে থাকে।